একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? প্রজন্মের পর প্রজন্ম ধরে তিলে তিলে গড়ে তোলা বিশাল পারিবারিক সম্পদ কিভাবে যেন চোখের নিমিষেই হারিয়ে যায়। ইতিহাস ঘাটলে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা যায়। সম্পদ অর্জন করার চেয়ে সেই সম্পদটা ধরে রাখা আসলে অনেক অনেক বেশি কঠিন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করব কেন ঠিক এমনটা ঘটে। আর হ্যাঁ, শুধু সমস্যা নয়, আমরা জানব এমন কিছু আধুনিক ও সুদৃঢ় আইনি রক্ষা কবচের কথা, যার মাধ্যমে সম্পদের এই ঐতিহাসিক পতন ঠেকানো পুরোপুরি সম্ভব। চলুন, সম্পদের সুরক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর লিগেসি রেখে যাওয়ার পেছনের বিজ্ঞানটা আজ একটু গভীরভাবে বুঝে নিই। আমাদের আজকের আলোচনার পথ নকশাটা বেশ ছিমছাম। প্রথমেই আমরা দেখব সম্পদের উপর থাকা অদৃশ্য হুমকিগুলো আসলে কি। এরপর ধাপে ধাপে আমরা ডাইনেস্টি ট্রাস্টের ধারণা, অফশোর ট্রাস্টের বিশেষ সুবিধা, প্রয়োজন অনুযায়ী ট্রাস্টের কাঠামো তৈরি করা এবং সবশেষে একটি সামগ্রিক উত্তরাধিকার বা লিগ্যাসি পরিকল্পনার গুরুত্ব নিয়ে কথা বলবো। চলুন প্রথমেই একেবারে রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। দূরদর্শী চিন্তাভাবনা বা সঠিক আন্তঃপ্রজন্ম পরিকল্পনা না থাকলে পাহাড়সম পারিবারিক সম্পদের আসলে কি করুণ পরিণতি হতে পারে সেটা আমাদের সবার জানা উচিত। সম্পদের এই যে ধসে পড়া, এটা কিন্তু কোনো কল্পকাহিনী নয়, এটা বারবার ঘটে যাওয়া একটা নির্মম ঐতিহাসিক সত্য। উইলিয়ামস গ্রুপের ২৫ বছর ধরে চলা একটা গবেষণার ফলাফল আছে জানেন। ফলাফলটা রীতিমতো চমকে দেওয়ার মতো। অবিশ্বাস্য হলেও সত্যি যে ধনী পরিবারগুলোর শতকরা ৭০% সম্পদ দ্বিতীয় প্রজন্মে গিয়েই পুরোপুরি হারিয়ে যায়। মানে যিনি অমানসিক কষ্ট করে সম্পদটা গড়লেন, তার সন্তানদের আমলে বেশিরভাগ সম্পদ গায়েব। আর তৃতীয় প্রজন্ম আসতে আসতে এই বিলীন হওয়ার হার গিয়ে দাঁড়ায় ৯০%। দশকের পর দশক ধরে গড়ে তোলা একটা সাম্রাজ্য এভাবেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু কেন? আর এখানেই সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্নটা চলে আসে, এত কষ্টার্জিত বিপুল সম্পদ কিভাবে উধাও হয়ে যায়? এর পেছনে কি দুর্বল বিনিয়োগ দায়ী, নাকি শেয়ার বাজারের হঠাৎ পতন? আশ্চর্যজনক হলেও সত্যি, সঠিক আর্থিক পরামর্শের অভাব কিংবা ভুল বিনিয়োগ এর কোনোটাই কিন্তু মূল কারণ নয়। এর পেছনের আসল রহস্যটা একেবারেই আলাদা, আর বলা যায় অনেকটাই অপ্রত্যাশিত। আসল কারণগুলো লুকিয়ে আছে আমাদের খুব পরিচিত কিছু মানবিক দুর্বলতার ভেতরে। পরিসংখ্যান বলছে ৬০% ক্ষেত্রেই এই বিশাল পতনের জন্য দায়ী পরিবারের সদস্যদের মাঝে বিশ্বাস আর যোগাযোগের অভাব। একে অপরের প্রতি অবিশ্বাস আর কোনো সম্মিলিত লক্ষ্য না থাকার কারণেই মূলত ভাঙনটা শুরু হয়। আর ২৫% ক্ষেত্রে দায়ী উত্তরাধিকারীদের অপর্যাপ্ত প্রস্তুতি। অর্থাৎ টাকার অঙ্ক বা বাজারের ওঠানামা নয়, পারিবারিক সম্পর্কের ফাটল আর দায়িত্ব নিতে না পারার অক্ষমতাই হলো সম্পদ হারানোর প্রধান কারণ। তো এই অবধারিত ক্ষয়রোধে এবং পারিবারিক সম্পদকে বাইরের থাবা থেকে বাঁচাতে প্রথম যে শক্তিশালী আইনি বর্মটা ব্যবহার করা হয় তা হল ডাইনাস্টি ট্রাস্ট। এটা নিছক কোনো চুক্তিপত্র নয়, বরং বংশ পরম্পরায় সম্পদ রক্ষার এক দুর্ভেদ্য ঢাল বলা চলে। এখন প্রশ্ন হলো, ডাইনেস্টি ট্রাস্ট বা বংশীয় ট্রাস্ট আসলে কি? খুব সহজ কথায় বলতে গেলে এটা এমন একটা আইনি সিন্দুক যার ডালা একবার বন্ধ করলে আর খোলা বা পরিবর্তন করা যায় না। একে এমন নিখুঁতভাবে তৈরি করা হয় যেন এস্টেট ট্যাক্স, গিফট ট্যাক্স বা জেনারেশন স্কিপিং ট্রান্সফারের মতো বড় বড় করের থাবা থেকে সম্পদকে পুরোপুরি বাঁচিয়ে অত্যন্ত নিরাপদে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর করা যায়। বলতে পারেন এটা সম্পদের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। সাধারণ বা ট্র্যাডিশনাল ট্রাস্টের সাথে এর পার্থক্যটা কিন্তু দারুণ। সাধারণ ট্রাস্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যা এক প্রজন্ম বা নির্দিষ্ট একটা সময় পরেই শেষ হয়ে যায়। এটাকে আপনারা একটা বালুঘড়ির সাথে তুলনা করতে পারেন, যার বালু এক সময় ফুরিয়ে যায়। কিন্তু ডাইনাস্টি ট্রাস্টের কোনো শেষ নেই, এটা অনন্তকাল ধরে চলতে থাকে। সম্পদের মূল কাঠামোটা অটুট থাকে, আর প্রতিটি নতুন প্রজন্মের আগমনের সাথে সাথে কেবল নতুন সুবিধাভোগীর নাম যুক্ত হতে থাকে। ইতিহাস ঘাটলে দেখবেন রুল অ্যাগেনস্ট পারপিচুইটিস বা চিরস্থায়িত্ব বিরোধী নামে একটা পুরনো আইনি নিয়ম ছিল। এর মূল লক্ষ্যটাই ছিল এমন যে মৃত ব্যক্তিরা যেন অনন্তকাল ধরে সম্পত্তি নিয়ন্ত্রণ করতে না পারে। তাই কোনো ট্রাস্ট একটা নির্দিষ্ট সময়, সাধারণত ২১ বছর পর বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আধুনিক ও দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার সুবিধার্থে অনেক অঙ্গরাজ্য এখন এই পুরনো সীমাকে বাতিল বা দীর্ঘায়িত করেছে। আর ঠিক এ কারণেই ডাইনাস্টি ট্রাস্টগুলো যুগের পর যুগ টিকে থাকার সুযোগ পেয়ে গেছে। সবচেয়ে নজরকাড়া বিষয়টা কি জানেন? করছাড়ের এই বিশাল অঙ্ক, $11.58 মিলিয়ন। ২০১৭ সালের ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি এই বিপুল পরিমাণ অর্থ বিনা এস্টেট ট্যাক্সে একটা ডাইনাস্টি ট্রাস্টে রাখতে পারেন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, নেভাডার মতো জায়গায় এই ট্রাস্টগুলো ৩৬৫ বছর পর্যন্ত টিকে থাকার আইনি বৈধতা পায়। ভাবা যায়, শতাব্দীর পর শতাব্দী ধরে একটা সম্পদ ঠিক এভাবেই সুরক্ষিত থাকতে পারে। দেশের ভেতরে সুরক্ষার কথা তো অনেক হলো, এবার চলুন দৃষ্টিটা একটু গ্লোবাল করি।
বিশ্বব্যাপী সম্পদ রক্ষার দ্বিতীয় বড় কৌশল অফশোর ট্রাস্ট। এটা সম্পদের সুরক্ষাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রায় নিয়ে যায়। দেশের বাইরে বা একটা স্থিতিশীল অফশোর অঞ্চলে সম্পদ রাখা মানেই কিন্তু শুধু টাকা জমানো বা কর ফাঁকি দেওয়া নয়, এটা একটা দারুণ সুপরিকল্পিত বৈশ্বিক কৌশল। এর মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 3টা সুদৃঢ় স্তম্ভের ওপর: বর্তমান সম্পদের নিশ্ছিদ্র সুরক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক সাফল্য এবং অর্থনৈতিক বৈরিতার মাঝেও সম্পদের নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি নিশ্চিত করা। অফশোর ট্রাস্ট মূলত 4 দিক থেকে একটা দেয়াল তুলে দেয়। প্রথমত, অযাচিত আইনি মামলা বা পাওনাদারদের হাত থেকে সম্পদকে পুরোপুরি রক্ষা করে। দ্বিতীয়ত, প্রবেট বা উত্তরাধিকার প্রমাণের দীর্ঘ, প্রকাশ্য আর চরম ব্যয়বহুল আইনি প্রক্রিয়াকে এটা সম্পূর্ণ এড়িয়ে যায়। তৃতীয়ত, আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় এটা দারুণ দক্ষতা আনে। আর চতুর্থত, সম্পদের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করে, যা বর্তমান যুগে সত্যি অমূল্য। তবে সব পরিবারের কাঠামো বা প্রয়োজন তো আর কখনোই এক হয় না, তাই না? তাই পরিবারের নির্দিষ্ট গতিশীলতা, উত্তরাধিকারীদের মানসিকতা বা ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এই ট্রাস্টগুলোকে কিভাবে কাস্টমাইজ বা মনের মতো সাজানো যায় সেটাও জানা সমানভাবে জরুরি। লক্ষ্য অনুযায়ী ট্রাস্টকে আপনি একদম নিজের মতো করে বিভিন্ন ছাঁচে ফেলতে পারেন, অনেকটা টুলবক্সের মতো। ট্রাস্টিদের যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে চান, তবে রয়েছে ডিসক্রিশনারি ট্রাস্ট। যদি এমন হয় যে কেউ শুধু সম্পদের আয়টুকু ভোগ করবে কিন্তু মূল সম্পদে হাত দিতে পারবে না, তবে ইন্টারেস্ট ইন পজেশন দারুণ কার্যকর। পরিবারের কোনো অরক্ষিত বা বিশেষ চাহিদা সম্পন্ন সদস্য সুরক্ষায় রয়েছে প্রোটেক্টিভ ট্রাস্ট। আর কোনো বাণিজ্যিক বা নির্দিষ্ট লক্ষ্য ধরে রাখতে চাইলে ব্যবহৃত হয় পারপাস ট্রাস্ট। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিখুঁত সব আইনি কাঠামোর কথা জানলাম, কিন্তু এবার চলুন আবার শুরুর সেই মূল সমস্যাটায় ফিরে যাই, মানবিক উপাদান বা হিউম্যান এলিমেন্ট। কারণ দিন শেষে পরিবার যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, তবে যত শক্তিশালী আইনি কাঠামোই থাকুক না কেন, তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। সম্পদের আসল সুরক্ষা আসলে কোনো কাগজপত্রে বা আইনি নথিতে আবদ্ধ থাকে না। এটা পুরোপুরি নির্ভর করে মানুষের পারস্পরিক সম্পর্কের উপর। আন্তঃপ্রজন্ম পরিকল্পনার জন্য এমন একটা শক্তিশালী কাঠামো প্রয়োজন, যা পরিবারের সদস্যদের মাঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা, পারস্পরিক সম্মান আর সুদৃঢ় বন্ধন তৈরি করতে সাহায্য করে। এই মানবিক ভিত্তিটুকু ছাড়া কোনো ট্রাস্টই দীর্ঘমেয়াদে টিকতে পারে না। তাহলে উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মকে সম্পদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করতে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া একদম জরুরি। নিয়মিত ফ্যামিলি মিটিং, তরুণদের আর্থিক শিক্ষা দেওয়া আর পরিবারের মূল্যবোধ ঠিক রাখার জন্য একটা নির্দিষ্ট ফ্যামিলি চার্টার তৈরি করা, এগুলো হলো একদম প্রাথমিক ধাপ। আর যাদের সম্পদের পরিধি বিশাল এবং জটিল, তারা একটা ডেডিকেটেড ফ্যামিলি অফিস তৈরি করতে পারেন। এই অফিসটা পরিবারের আর্থিক, আইনি আর জনকল্যাণমূলক সব দিক নির্দেশনাকে খুব সুন্দরভাবে এক ছাদের নিচে নিয়ে আসে। এই গভীর আর জটিল আলোচনার শেষে একটা অত্যন্ত শক্তিশালী বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে। শুধু অর্থ বা সম্পত্তি কিন্তু সম্পদ নয়, বরং পারিবারিক ঐতিহ্য, সুনাম আর সমাজে অবদান, এগুলোও সম্পদের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এটা নিশ্চিত করা যে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিলে তিলে যা কিছু তৈরি করা হয়েছে, তা যেন সর্বদা পরিবারের কল্যাণেই ব্যবহৃত হয়, কোনোভাবেই যেন তা পরিবারকে বিভক্ত করার হাতিয়ারে পরিণত না হয়। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। বর্তমানে তৈরি করা এই নিশ্ছিদ্র আইনি কাঠামো আর বিপুল সম্পদের পাহাড় ভবিষ্যতের প্রজন্ম কি সত্যিই সঠিক মূল্যবোধ আর যোগ্যতার সাথে সামলাতে পারবে, নাকি ইতিহাস আবারও তার পুনরাবৃত্তি ঘটিয়ে সব হারিয়ে বসবে? দীর্ঘমেয়াদী সম্পদ পরিকল্পনার ক্ষেত্রে শুধু আইনি কাগজপত্রের বাইরে গিয়ে এই প্রশ্নটার উত্তর খোঁজাই হয়তো আজ সবচেয়ে বেশি জরুরি। ভালো থাকবেন আর ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি নিতে ভুলবেন না।